গুড মর্নিং স্টুডেন্টস। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কতদূর পড়েছিলাম? 19-এর দাগ পর্যন্ত। 19-এর দাগ এবং 20-এর দাগটা অলরেডি আগে করিয়ে ফেলেছিলাম। তো আজকে আমরা 21, 22, 23, 24 মিনিমাম পড়ব এবং আগের দিকে এগানোর চেষ্টা করব, রাইট? তো এক্সেলটা আমরা খুলে ফেলি। প্রথমে আমি 22, 23, 24 পড়াবো, তারপরে লাস্টে 21টা পড়াবো। 22, 23, 24 পড়াবো এই কারণে বললাম 22, 23, 24টা খুব ইজি জিনিস। আচ্ছা, 22 নম্বর ল্যাবে কি আছে দেখো তো। ইন্টারেস্ট ক্যালকুলেশন। ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে গিয়ে যা যা হবে, যা প্রবলেম হবে, সেই প্রবলেমটা কেন হচ্ছে দেখাবো, আমি পড়াবো তারপরে। তো প্রথমে কি আছে পড়ো, দেখো। প্রিন্সিপাল, প্রিন্সিপাল, তারপরে টাইম, তারপরে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, তারপরে শুধু ইন্টারেস্ট, তারপরে টোটাল। আচ্ছা, কোনো একজন লোক 50,000 টাকা দিল, কোনো একজন লোক 45,200 টাকা জমা দিল, কোনো একজন লোক 14,900 টাকা জমা দিল। এইরকম করে কেউ কেউ টাকা জমা দিয়ে গেছে। এবারে এ বলছে যে আমি এটা 5 বছরের জন্য রাখবো, এ বলছে আমি 8 বছরের জন্য রাখবো, এ বলছে আমি 7 বছরের জন্য রাখবো। যার যে যেরকম খুশি রাখবে। এবারে আমি রেট অফ ইন্টারেস্টটা একটা ঘরে লিখতেছি, তার মানে এটাকে মার্চ করে দেবো। মার্চ করে দিলাম। হ্যাঁ, আপনার স্ক্রিনটা তো ভিজিবল আমার হচ্ছে না। স্ক্রিনটা ভিজিবল এতক্ষণ হয়নি, বলনি মা। তোমরা কি গো, আমিও কি পড়ানো শুরু করে দিয়েছি, ভিজিবল করাইনি। সরি সরি। এবারে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো, আমি আবার একবার দেখাচ্ছি। দেখো, প্রিন্সিপাল, টাইম, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর টোটাল। কোনো একজন লোক 50,000 টাকা রাখলো, কোনো একজন 45,200, কোনো একজন 14,900, কেউ 5 বছরের জন্য রাখলো, কেউ 8 বছরের জন্য রাখলো, কেউ 7 বছরের জন্য রাখলো। এবারে ইন্টারেস্ট রেটটা আমি একটু বলে দিই। ইন্টারেস্ট রেটটা বললাম যে 5, মানে 5% সুদের হারে 5 বছরের জন্য কোনো একজন লোক 50,000 টাকা ব্যাংকে রেখে আসলো, তার ইন্টারেস্ট সে কত পাবে। ইন্টারেস্ট কত পাবে তাহলে কি করে করব? ইকুয়াল টু, জেরক্সের উপরে দেখে নাও এটা রয়েছে, কিভাবে ইন্টারেস্ট বের করতে হয়। পিটিআর বাই 100 আছে। হ্যাঁ, তো দেখো, প্রিন্সিপালকে বলা হয় পি ইন্টু টাইমটাকে টি ইন্টু আর বাই 100। আচ্ছা, একটা জিনিস দেখো তো, 50,000 টাকা কত নম্বর সেলে আছে? বলো বলো। A3-তে আছে। 5টা কত নম্বর সেলে আছে? B3-তে আছে। আর এই 5টা ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট যে 5টা, সেটা কত নম্বর সেলে আছে? C3-তে। C3-তে কি করে বুঝলাম আমি? কারণ স্যার এটা তো মার্চ করা আছে। C3-তেও আছে, আবার C4-এও C4-এও আছে, C5-এও আছে। তো হুম। আচ্ছা, হোক। আছে কি না আছে আমি একটু দেখে নিই। তারপরের সেলটা টানলেই বোঝা যাবে, এই ফর্মুলাটাকে কপি করে দিলেই বোঝা যাবে। হ্যাঁ কি না হ্যাঁ স্যার। মৌমিতা? হ্যাঁ স্যার। বোঝা যাবে। এবারে আমি ছেড়ে দেই।
হ্যাঁ, এ কি হলো? এ তো জিরো হয়েছে, এটাও জিরো হয়েছে। জিরো মানে কি? নিশ্চয়ই গুণফলের কোনো জায়গায় জিরো আছে, এর গুণের গুণকগুলো কোনো মান জিরো আছে। হ্যাঁ, C4টা জিরো ধরে নিয়েছে। C4 জিরো কেন ধরবে? C4 জিরো কেন ধরবে? আমি তো মার্চ করে দিয়েছি পুরোটাকেই। অরিজিনালি এইখানে সমস্যা, আমি এবারে এই সমস্যাটাকে বোঝাবো আমি তোমাদের, ঠিক আছে? এইটা বোঝানোর জন্য আমি নিচে দেখো একটা এ করছি, আরেকটা এ নিয়ে নিচ্ছি, দাঁড়াও। দেখো এখানে লিখলাম 100, 200, 300, 400, 500, রাইট? আচ্ছা, এই 100টা কত নম্বর সেলে আছে? A1 এ, এটা A2 তে, A3 তে। এবারে আমি এখানে একটা ফর্মুলা লিখছি, দেখো, ইকুয়াল টু A1 ইন্টু 10%। এই কথাটার অর্থ কি? A1 এর যে সংখ্যাটা রয়েছে তার 10% হবে। এবারে এই ফর্মুলাটাকে যখন কপি করে আমি টেনে নিয়ে যাব নিচের দিকে, তখন এই ফর্মুলাতে যে সেল অ্যাড্রেসটা ব্যবহার হয়েছে সেই সেল অ্যাড্রেসটা রিলেটিভলি চেঞ্জ হয়। দেখো তো এখানে এসে কি হয়েছে? A2, তার নিচেটায় কি হয়েছে? A3, তার নিচেটায় কি হয়েছে? A4, তার নিচেটায় কি হয়েছে? A5। আবার তুমি দেখো এটা নিচের দিকে টানছিলাম, কে ভদ্রলোক একটা এলো, ত্রিদীপ বর, কোনোদিন একটা টাইমে ঢোকে না সে। দেখো বকেও কোনো লাভ নেই, না বকেও কোনো লাভ নেই। আচ্ছা, এবারে এটা নিচে নিচে আমি কপি করছিলাম, আমি যদি পাশাপাশি কপি করি, পাশাপাশি কপি করলাম, তাতেও দেখো একই ব্যাপার। দেখো এইটায় কি আছে? A1 ইন্টু 10%, হ্যাঁ? এটাতে কি আছে? B1 ইন্টু 10%। এবারে এটাই কি আছে? C1 ইন্টু 10%। এই নিচের দিকে নামছিলাম, কালাম একই ছিল, কালামটা পরিবর্তন হচ্ছিল না কেন? একই কালামে এই সংখ্যাগুলো আছে, আর রো গুলো পরিবর্তন হচ্ছিল। আর যখন পাশাপাশি আমি কপি করে নিয়ে গেলাম, তখন কি হচ্ছে? তখন কালামগুলো পরিবর্তন হচ্ছে, বাট রোটা সেম আছে, হ্যাঁ কি না? এবারে হ্যাঁ বলো। না না, কিছু বলিনি। আচ্ছা, এবারে দেখো আমি একটা কথা আমি এটা বোঝাতে বোঝাতে বলে গেলাম কি, যে সেল অ্যাড্রেস যখন ফর্মুলায় ব্যবহার করব, যখন কোনো সেল অ্যাড্রেসকে ফর্মুলায় ব্যবহার করব, সেই সেল অ্যাড্রেসটা যখন ওই ফর্মুলাটাকে কপি করে পরবর্তী সেলে নিয়ে যাব, তখন ওই সেল অ্যাড্রেসটা রিলেটিভলি চেঞ্জ হয়। একই কালামে যদি থাকে রো চেঞ্জ হবে, আর একই রোতে যদি থাকে কালামটা চেঞ্জ হচ্ছিল, হ্যাঁ কি না? এই সেল অ্যাড্রেসটাকে, কোন সেল অ্যাড্রেসটাকে? যে সেল অ্যাড্রেসটা ফর্মুলাতে ব্যবহার করা হয়েছে ওই সেল অ্যাড্রেসটাকে বলা হবে কি? সেল রেফারেন্সিং। কি রেফারেন্সিং? সেল রেফারেন্সিং। সেল রেফারেন্সিংটা 3 ধরনের হয়। কত ধরনের? 3 ধরনের। এবারে একটা ধরন হচ্ছে এইটা, যেটা হচ্ছে কি রিলেটিভলি চেঞ্জ হবে, এবং সেটাকে বলা হচ্ছে কি রিলেটিভ সেল রেফারেন্স। সেটাকে কি বলা হচ্ছে? রিলেটিভ সেল রেফারেন্স। এবারে দেখো আমি একটা সেল অ্যাড্রেস কি কি নিয়ে গঠিত হয়? কালাম আর রোল নাম্বার, কালামের নাম আর রোল নাম্বার। কালামের আগে বা রোর আগে ডলার বসিয়ে দেবো। কি চিহ্ন বসাবো বললাম? ডলার। ডলারটা বসালে কি হবে? যার আগে ডলার বসবে সে ভদ্রলোক স্থির হয়ে যাবে, চেঞ্জ হবে না, আনচেঞ্জ হয়ে যাবে। ধরো আমি নিচে নিচে যখন কপি করছি ফর্মুলাটাকে, রোর নাম্বারটা তো চেঞ্জ হচ্ছিল, কিন্তু আমি রোর আগে যদি ডলার বসিয়ে দিই তখন কি হবে বলতো? তখন রোর নাম্বারটা কোনো সময়ের জন্য চেঞ্জ হবে না। আর কালাম তো হবেই না, কালাম তো এ কালাম রয়েছে, সব সময়ের জন্য A1 কে গুণ করতে থাকবে। আর A1 এ কত আছে? 100। A1 ইন্টু 10% মানে কত হবে? 10। তার মানে রেজাল্টটা সবসময় 10ই হবে। দেখো হচ্ছে কিনা? আমি ডলার বসিয়ে দিলাম। কার আগে ডলার বসালাম? রোর আগে না কালামের আগে? রোর আগে। রোর আগে। এবারে এন্টার মারলাম। এবারে দেখো তুমি এই ফর্মুলাটাকে আমি কপি করে নিয়ে যাব নিচে নিচে। দেখো তো প্রত্যেকটা জায়গায় রেজাল্ট সেম।
আবার আমি যদি এইটাকে পাশাপাশি কপি করে নিয়ে যাই, হ্যাঁ, রো তো 1 নাম্বার রোতে থাকবে, এটা চেঞ্জ করালেও যা না করালেও তা চেঞ্জ হবে না, সে কিন্তু কালামটা চেঞ্জ হচ্ছে। আর দেখো কালামের আগে আমি ডলার বসাইনি, তার মানে সে চেঞ্জ হতে পারবে, তার মানে তার রেজাল্টটাও চেঞ্জ হবে। দেখো তো রেজাল্টটা চেঞ্জ হয়েছে হ্যাঁ কিনা। এবারে আমি এইটাকে করলাম কি, 1 এর আগে ডলার বসিয়েছিলাম তো না, আমি কালামের আগে ডলার বসিয়ে দেবো, এন্টার মারলাম। এবারে নিচে নিচে টানলে কি হবে ব্যাপারটা, রেজাল্টটা চেঞ্জ হবে। আর পাশাপাশি টানলে কি হবে, রেজাল্টটা সেম থাকবে। এই যে চেঞ্জটা করলাম, যে রোর আগে বা কালামের আগে যদি আমি ডলার বসিয়ে দিয়ে সেল রেফারেন্সটাকে গঠন করি, তখন সেই ধরনের সেল রেফারেন্সটাকে কি বলবো, মিক্স রেফারেন্সিং, মিক্স সেল রেফারেন্সিং। কিছু বুঝতে পারলাম? রিলেটিভটা হচ্ছে কি কোনো ডলার বসবে না, মিক্সে কি হবে, হয় কালামের আগে বা রোর আগে ডলার বসবে। ক্লিয়ার? এবারে আমি বলছি কি দুটো আগে ডলার বসিয়ে দেবো, রোর আগেও ডলার বসাবো আর কালামের আগেও ডলার বসাবো। তাহলে এই ফর্মুলাটাকে যদি কপি করে নিচের দিকে নিয়ে যাই কোনো চেঞ্জ হবে না, পাশাপাশি নিয়ে যাই তাও চেঞ্জ হবে না। সেই ভদ্রলোক রেগে একদম গ্যাট মেরে বসে আছে, না আমি কোথাও নড়বো না। এই রেজাল্টটাই আমি সবার ক্ষেত্রে চাই। দেখো তো সব জায়গায় সেম কিনা। এই ধরনের রেফারেন্সিং কে বলা হবে কি, অ্যাবসোলিউট রেফারেন্সিং। কিলিউট, অ্যাবসোলিউট। তাহলে রেফারেন্সিং আমরা ক প্রকার জানলাম? 3 প্রকার: রিলেটিভ রেফারেন্সিং, মিক্স রেফারেন্সিং, অ্যাবসোলিউট রেফারেন্সিং। মিক্স রিলেটিভ রেফারেন্সিং এর একটা উদাহরণ যদি দিতে বলে, A1 বলবো, B2 বলবো, কোনো ডলার থাকবে না। মিক্স রেফারেন্সিং যদি বলি, ডলার যে কোনো একটার আগে থাকবে, হয় কালামের আগে না তো রোর আগে। আর অ্যাবসোলিউট যদি বলি, রোর আগেও ডলার থাকবে, কালামের আগেও ডলার থাকবে। ক্লিয়ার হয়েছে? এবারে তুমি এই যে কনসেপ্টটা আমরা পেলাম, সেই কনসেপ্টটাকে কাজে লাগাবো এই জায়গায়। আমাকে বলো এখানে কোন সেলের অ্যাড্রেসে আমি যদি ডলার বসিয়ে দিই তাহলে চেঞ্জ হবে না? মনিকা পটনায়ক বলবে না, আর সবাই বলো। এই A3 তে ডলার বসাবো নাকি B3 তে নাকি C3 তে? কারেক্ট, তোমরা দুজন ঠিক বলেছ। আর বাকিরা? সোমদত্তা, দেবলীনা, সুপর্ণা, মৌমিতা, স্নিগ্ধা, মনিকা। স্যার C3 তে ডলার এই জন্য তোমাকে বলতে না বলেছিলাম, এই জন্যই তোমাকে বলতে না বলছিলাম, যাতে করে তুমি বলে দিলে বাকিরা সবার তো হয়ে গেল। তবে অনন্যা এবং সুস্মিতা দুজনেই ঠিক বলেছ। C3 রেজাল্টটাই চেঞ্জ করব না। এই যে 5টা, সে যে সেলেই যাক না কেন সেটা যেন 5ই গুণ করে। এবারে কখন সেটা সম্ভব হবে? যদি এটাকে আমি ডলার বসিয়ে ফিক্স করে দিই, ডলার বসিয়ে অ্যাবসোলিউট করে দিই, ফিক্স নয় অ্যাবসোলিউট করে দিই। ফিক্স করলেও হবে, আমি রোটাকে ফিক্স করে দেবো। কালামটা তো সি কালামে রয়েছে, সি কালামে তো রয়েছে, শুধু এটাকে রোটাকে আমি চেঞ্জ করব না, দিলে হয়ে যাবে। এবারে দেখো তুমি তার ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, তার রেজাল্টটা প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে। এবারে টোটালটা কি হবে? প্রিন্সিপাল যত টাকা জমা রেখেছ প্লাস ইন্টারেস্ট যতটা হলো সেই টাকাটা নিয়ে ব্যাংক থেকে ঘর চলে আসবে। ব্যাস, আনন্দ সহকারে যে যার ঘরে মিষ্টি মাংস টাংস হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে তো? সুস্মিতা হ্যাঁ বলেছে। আচ্ছা, ঠিক তারপরে আরো একটা রয়েছে, দেখো একই রকম জিনিস, একই রকম নয়, আমার কনসেপ্টটা একই রকম কিন্তু অঙ্কের কনসেপ্টটা একটু আলাদা। সেটা হচ্ছে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা কি হবে সুস্মিতা বলো না, দেখে তুমি অঙ্কের লোক বাবু।
না দেখে কিরকম করবো, তোমাকে এখন টিউশন পড়িতে বসলে কিরকম পড়িব, ধরো 70 টাকা টিউশন পড়িতে বসবো। ঠিক, দেখো পি ইন্টু মানে ইকুয়াল চিহ্ন মারতে হবে, এটা হচ্ছে পি ইন্টু ব্র্যাকেট শুরু করব 1 প্লাস আর, আর মানে কোনটা, রেট অফ ইন্টারেস্ট, 1 প্লাস আর বাই 100, 1 প্লাস বাই আর বাই 100, ব্র্যাকেট ক্লোজ করব টু দি পাওয়ার মানে হচ্ছে শিফট মেরে রেখে 6 মারলে এই চিহ্নটা আসবে, ক্যারেট চিহ্ন, দ্যাট ইজ ইয়োর টু দি পাওয়ার সাইন। আমি এক্ষুনি এটা দেখিয়ে দেবো কি টু দি পাওয়ারটা কি করে। টু দি পাওয়ার কি করব, কি বলেছে, টি, টু দি পাওয়ার টি মাইনাস পি, হয়েছে কথা। এবারে এন্টার মারলে আমি রেজাল্টটা পাবো, আর ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলে কি হবে, সবগুলো রেজাল্ট বেরিয়ে যাবে, হ্যাঁ কি না বলো? না স্যার, বেরাবে না। 5টা তো সব জায়গায় গুণ হচ্ছে না, তাহলে কোনটা করবো, A3 কে করে দিই। না মনিকা চুপ, হ্যাঁ ঠিক বলেছো মৌমিতা, না মৌমিতা না দেবলিনা বললে, স্যার আমি ভুলে বলে দিয়েছি স্যার। না তুমি বাদেও আর একজন বলেছে। এই C3 তে রেট অফ ইন্টারেস্টে আমি দেখো, আমি একটু এর আগেরটায় আমি কি করেছিলাম, অ্যাবসলিউট করেছিলাম, তো এটা আমি মিক্স করে দিলাম, হ্যাঁ, যে আমি শুধু রোটাকে ডলার বসিয়ে দিলাম, এন্টার মারি, তাতেও হবে, কেন রোটাই আমি চেঞ্জ করতে চাই না, কালাম তো সেম থাকছে। দেখো তো বাবু হচ্ছে হ্যাঁ কি না। এবারে টোটালটা কি করবে, যেরকম স্যার এই যে ডলারটা রোতে কার আগে বসছে আর ইয়ে কলামে কার আগে বসছে, এটা আরেকবার বলে দিন না। এই দেখো 3-এর আগে হলে 3টা কি রোর নাম্বার হয়, কালামের নাম হয়, সিটা কালামের নাম, আর 3টা হচ্ছে কি কালামের সংখ্যা, সরি রোর সংখ্যা। হ্যাঁ মানে আমি জিজ্ঞেস করছি যে কখন কোথায় বসছে, এইটা জিজ্ঞেস করছি। সেটা তো অবভিয়াসলি তোমাকে মাথায় রাখতে হবে, তোমার মাথা থেকে বেরোবে কেন। দেখো এই যে 5টা অরিজিনালি লিখলাম, এটা তো কোন সেলে আমি বুঝতে পারছি না, এটা C3 তে নাকি C4 এ নাকি C5 এ আমি বুঝতে পারছি না। তবে বুঝতে পারবে যদি তুমি একটু বুদ্ধিমান হও। এই ঘরটায় তুমি ক্লিক করবে, দিয়ে নেম বক্সে গিয়ে দেখো, দেখাচ্ছে C3, তুমি C4 এ কিন্তু দেখাবে না, C4 এর মান কত হবে 0, কিন্তু C4 তে এখানে তুমি ক্লিক করলেও C4 আসবে না, ক্লিক করলেও C5 আসবে না, কেন মার্চ করে দিয়েছ। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, মার্চ করার পর এটা মার্চ করে দিলাম, তো ধরো এইটাকে মার্চ করে দিলাম, এইখানে যে সংখ্যাটা আমি লিখবো, এই সংখ্যাটা কত নাম্বার সেলে এসছে কি করে বোঝা যাবে বলো তো? এখানে ক্লিক করলে যে দেখাবে, এইখানে ক্লিক করলে নেম বক্সে গিয়ে দেখবে, অথবা আরো একটা রাস্তা বলে দিই, মার্চ যেটা করেছো তার প্রথম সেলটা যেটা, সেইটা হচ্ছে কি তার সেল অ্যাড্রেস। আবার একটা জিনিস দেখাই দেবো, দেখো আমি এই সেলে লিখলাম 47, এটা কত, সেল নাম্বার কত, E11, আমি E10 থেকে নিয়ে E12 পর্যন্তকে মার্চ করে দিলাম, মার্চ করে দিয়েছি। এবারে তুমি দেখো E11 এ আমি লিখেছিলাম 47, এই মুহূর্তে এটা কোথায় রয়েছে বলো তো? E10 এ হয়ে গেছে, কেন? যেহেতু মার্চ করলে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম সেলটাতেই অবজেক্টটা চলে যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা এবারে দেখো 24 নম্বর দাগ, 24 নম্বর দাগটা আমি করে দেব না, তোমরা নিজেরা করবে। প্রত্যেকটা জিনিস আমি যদি করে করে দিই তাহলে তোমাদের কি করবে, পারবো হ্যাঁ কিনা বলো, দেখে 2 মিনিট আমি সময় দিচ্ছি তোমাদের। হ্যাঁ একই একদম। এভারেজ অ্যাটেন্ডেন্সটা কি হবে, অ্যাটেন্ডেন্স গুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলে এভারেজ অ্যাটেন্ডেন্স বেরিয়ে যাবে। আবার কি পারবো?
হ্যাঁ স্যার পারবো। আমি সে মনিকাটাকে ছল করে দেবো, তুমি চুপ করবে তো। বাকিরা বলো, বাকিরা বলো। অভিজিৎ পয়ড়া, অভিষেক মিশ্র, দেবলীনা, শঙ্কর, স্মৃতিলেখা, স্নিগ্ধা, সৌন্দত্যা, সুপর্ণা, ত্রিদীপ, তোমরা বাকিরা বলো। মৌমিতা, মৌমিতা পারবে আশা করি আমি। আমার কথা শুনতে পাচ্ছ তো? আরে আমার কথা শুনতে পাচ্ছ, হ্যাঁ কিনা বলো তাড়াতাড়ি। না আমার কথাটাই শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কে বললে? অনিন্দিতা, কামিলা, না স্যার সোমদত্তা। আচ্ছা সোমদত্তা বলো, 25 দাগটা পারবে? 24 দাগটা পারবে তো? হ্যাঁ স্যার চেষ্টা করব। চেষ্টা করার কিচ্ছু নেই তো, এই একই রকম হবে। এ ঐকিক নামের অঙ্ক। 21 দিন টোটাল ক্লাস হয়েছে, একটা ছেলে 20 দিন এসছে, তাহলে তার পার্সেন্টেজ কি হবে? 21 দিনে 20 দিন, একদিনে 20/21 দিন, আর 100 দিনে কত দিন? গুণিতক 100 হলো। আর এই 21টা যে ছেলে থাকবে সেটা তো তুমি ডলার বসিয়ে দিবে। হ্যাঁ, মানে অ্যাবসলিউট রেফারেন্সিং বা মিক্স রেফারেন্সিং করে নেবে, যেহেতু রেজাল্টটা বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। তাও সব পুরোটা বলা যাবে, পুরোটা যদি বলে দিলাম তোমাদের জন্য আমি কি রাখলাম? স্যার এই যে ডলারটা বসবে, হ্যাঁ এখানে তো অনুযায়ী জিনিসটা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যালো স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বলছি রো অনুযায়ী তো চেঞ্জটা হবে, এবারে তাহলে ডলারটা মানে না রোর আগে বসবে তো, মানে সংখ্যাটার আগে ডলার বসবে তো? হ্যাঁ, আর তুমি যদি এটা ওয়াকিবল না হও, তুমি দুটোরই আগে ডলার বসে দাও না, অ্যাবসলিউট করে দাও। কোন রোর আগে বা কলামের আগে বসানোর অত ভাবার দরকার নেই। হ্যাঁ না, বোঝাতে পারলাম না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করতে যাবো সেটা হচ্ছে কি 21 আচ্ছা 25টা কি আছে দেখো তো, মার্কশিট আছে না একটা? ঠিক আছে, সেটা একদিন হবে, একদিন কি 2 দিন হবে সেটা ভগবান জানে, 2 দিনও লাগতে পারে, তবে একদিনে শেষ করার চেষ্টা করব। আচ্ছা 21 নম্বর ল্যাব কি বলছে দেখো, একটা স্যালারি শিট। হ্যাঁ, প্রথমে কি আছে? জেরক্স টেকেন রাখো, SLNO না ENO? ENO, তারপরে নেম, তারপরে সেক্স, তারপরে DPT মানে ডিপার্টমেন্ট, তারপরে গ্রেড, তারপরে বেসিক, তারপরে DA, TA, HRA, গ্রস, তারপরে PF, PT, নেট। সবগুলো আমি লিখে গেছি, হ্যাঁ কিনা বলো? এবারে ENOটা E001, E001, তারপরে টেনে দিবে, ফিলার ধরে টেনে দিবে। হ্যাঁ 2 3 4 5 হয়ে গেল। তারপরে নেমটা তোমরা মিস্টার মিসেস দিয়ে লিখবে, মিস্টার দাস, মিস খাটুয়া, মিসেস গিরি, এইরকম করে লিখে যাবে, মিস কলা। হয়ে গেছে। এবারে সেক্সটা ডিফাইন করা আমরা এর আগের ক্লাসগুলোতে শিখে গেছি, আমি সহজ করে করছি। ইকুয়াল টু ইফ
ব্র্যাকেট শুরু করব, ইয়েস, ভেরি গুড অনন্যা। লেফট এই সেল অ্যাড্রেস কমা দিয়ে 3 ব্র্যাকেট ক্লোজ করব ইজ ইকুয়ালস টু এমআর ফুল স্টপ, ডাবল ইনভার্ট কমা শেষ করব, কমা দিয়ে মেল, ডাবল ইনভার্ট কমা দিয়ে ফিমেল। হয়ে গেছে। এবারে এন্টার মেরে দেখো, এই ভদ্রলোক মেল হলো আর বাকি ভদ্রলোকেরা ফিমেল। এটা কিছু লেখা হয়নি তাও ফিমেল। হ্যাঁ, কেন বলো দেখি এটা হয়েছে, ফিমেলটা হয়েছে? আমি এবারে লিখে দিলাম, এবারে কি দেখাবে বলো তো? মেল দেখাবে। কেন? প্রথম 3 অক্ষর মিস্টার। যাই হোক, এবারে বলছি কি ডিপার্টমেন্ট। আরে প্রথম 3 অক্ষর তো মিস্টারের সঙ্গে সমান নাই, কিছু তো নেই, জিরো। জিরো সমান এমআর ফুল স্টপ কি? আচ্ছা বলি, ডিপার্টমেন্টটা তোমাদের জেরক্স থেকে দেখো, হ্যাঁ 2 নম্বর লাইনে রয়েছে যেটা গ্রেড না, ও ডিপার্টমেন্টটা তোমাদের জেরক্স থেকে দেখে দেখে লিখে দাও। HM AT প্লাস ক্লার্কটা CL, যাই বাদ দাও, তারপরে পিয়ন, এইরকম আমি করে গেলাম। হয়েছে। গ্রেডটা HM একদম পাতি যেরকম ভাবে লেখা আছে, এখানে কটা দিয়েছে তোমরা বলো তো? কন্ডিশন কটা দিয়েছে? কন্ডিশন আর ভ্যালু কটা দিয়েছে তোমরা বলো, তোমরা হিসাব করে বলো। ওই গ্রেড বলে যে লেখা আছে সেখানে কটা কন্ডিশন কটা ভ্যালু লেখা আছে? স্যার আমি বলবো? দাঁড়াও, বাকিরা বলুক, একটু ভাবতে তাদের সুযোগ দাও। হ্যাঁ, তোমরা দুজন ঠিক বলেছ। মৌমিতা বলো, মধুমিতা, সুপর্ণা, আরে বলো, দেবলিনা, ত্রিদীপ, শঙ্খ, বিরক্ত লাগে। কোন লাইনটা পড়তে বলছি? মৌমিতা দাস আমার সঙ্গে কথা বলো তো। মৌমিতা, হ্যাঁ স্যার। বলছি গ্রেড বলে যেটা লেখা আছে না জেরক্সে দেখো, ডিপার্টমেন্ট ইকুয়াল টু HM, তাহলে গ্রেডটা কি হবে? M1। এটা একটা কন্ডিশনার ভ্যালু। হ্যাঁ, তারপরেটা কি আছে? HM যদি হয় M2, এটা আরেকটা কন্ডিশনার ভ্যালু। AT যদি হয় M3 হবে, এটা আরেকটা কন্ডিশনার ভ্যালু। আর CL যদি হয় M4 হবে, এটা আরেকটা কন্ডিশনার ভ্যালু। আদার্স মানে কি? এগুলো এই 4টা বাদে, HM AT ক্লার্ক, এই 4টা বাদ দিয়ে বাকি যা যা হোক না কেন সেটা হলে M4 হবে, এটা আরেকটা কন্ডিশনার ভ্যালু। তাহলে মোট কটা ভ্যালু হলো? 5টা। কন্ডিশন কটা মৌমিতা বলো? 5টা ভ্যালু এবং 5টা কন্ডিশনও রয়েছে। এবারে কটা, যেহেতু 5টা কন্ডিশন আছে, ইফ ফাংশন কটা হবে? 4টে। ব্যাস, আর কি আছে? আর ভ্যালু কটা হবে? ভ্যালু কটা হবে মৌমিতা? আরে বলো, পারবো না বলে দাও। হ্যাঁ, কটা? 5টি। হ্যাঁ, 5টি হবে। এফ ট্রু ভ্যালু ফলস ভ্যালু লাস্টে তো দুটো হবে, আর বাকিগুলো ট্রু ভ্যালু বসবে, তাহলে মোট 5টা ভ্যালুই বসবে। তাহলে সেটা দেখো লেখা হচ্ছে ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করে। তোমরা শুধু আমার মন বলছি কি জানো তো, এই যে লিখে নাও সেটা দেখে দেখে কম্পিউটারে করে ফেলো, সে যেন হয়ে যায়। একটু মাথা খাটাতে হবে বাবু। ইফ এই সেলটা ইকুয়াল টু HM যদি হয় তাহলে কি হবে? M1। হ্যাঁ,
তারপরে আবার ইফ D3 ইকুয়াল টু HM যদি হয় তাহলে কি হবে M2 কমা আবার ইফ D3 ইকুয়াল টু ডবল ইনভার্ট কমার মধ্যে AT যদি হয় কি হবে M3 আবার D3 ইকুয়াল টু কি লিখবো CL যদি হয় কি হবে M4 না হলে কি হবে এইখানে কি লিখবো একটু বলো তো M5 কারেক্ট M5 দিয়ে কটা ব্র্যাকেট শেষ করব চারটা ব্র্যাকেট শেষ করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভুল হয়ে গেল এই কথা এইখানে ডবল ইনভার্ট কমা পড়ে না সেই জন্য কালার হচ্ছে না লাস্টে কালার না হলে বুঝবে যে ভুল হয়ে যাচ্ছে হয়েছে এবারে আমি এইটাকে একটু কপি করে নিচ্ছি কেন কপি করছি তোমরাও করবে এইটা কপি করছি কারণ আমি একটু বাদে বলছি কপি করে নিয়ে এন্টার মেরে দিলাম এবারে ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও যার যা গ্রেড সেটা বেরিয়ে গেল এবারে বেসিক আচ্ছা এবারে দেবলীনা আমার সঙ্গে কথা বলো তো বেসিকের জন্য কটা কন্ডিশন আছে কটা ভ্যালু আছে দেবলীনা এ বাবু কথা বলো একটু কথা বলো আমার সঙ্গে বিরক্ত লেগে গেল না সুপর্ণা হ্যাঁ স্যার বলো পাঁচটা কি কন্ডিশন ভ্যালু কটা আছে চারটে ভ্যালু চারটা 40,000 একটা 35,000 একটা 30,000 একটা 20,000 একটা 15,000 একটা চারটা হয়ে গেল পাঁচটা মা ইচ্ছা অনুসারে বলতে যাবে নি তাহলে কটা ইভ লাগবে চারটে ইভ লাগবে আমি দেখো এই গ্রেডে যেটা করেছিলাম সেইটাকেই আমি এখানে করে দিলাম শুধু এই M1 এর জায়গায় আমি কি করব বলো তো বলো দেখি কি করতে চাই ইয়েস 40,000 ইয়েস M2 এর জায়গায় কি করব তার মানে কত লেখা কমে গেল হ্যাঁ কি না হ্যাঁ স্যার 30,000 আর এটা হচ্ছে 20,000 আর 15,000 20,000 আর তারপর এটা 15,000 এগুলো কিন্তু ডবল ইনভার্ট কমা পড়বে না সংখ্যা যেহেতু দেখো এর বেরিয়ে গেল এটা হ্যাঁ দিয়ে কি হবে তোমাদের জেরক্সে দেখো বেসিক ইনটু 10% আছে এটা তো নিশ্চয়ই করতে পারবে ইকুয়াল টু এইটা ইনটু 10% টেনে দেব টিএ ইকুয়াল টু ব্র্যাকেট শুরু করবে বেসিক প্লাস ডিএ ব্র্যাকেট ক্লোজ করে ইনটু 10% হলো এইটারে কি হবে ইকুয়াল টু ব্র্যাকেট শুরু করবে এইটা যুক্ত এটা যুক্ত এটা মানে বেসিক ডিএ টিএ তিনটারই যোগফল ইনটু 10% হয়েছে গ্রস কি হবে বলতো সবগুলো যোগফল বেসিকও পাবে ডিও পাবে টিও পাবে এইচআরও পাবে গ্রস হয়ে গেল এবারে পিএফ কি হবে গ্রসের 5.5% ইকুয়াল টু এইটা ইন্টু 5.5% এই টাকাটা সে পাবে পিএফ হিসাবে পিটি কি হবে ইকুয়াল টু এইটা ইন্টু 3%
এটা করে দেবে, আর এত এত খাটতে হবে না, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা পিএফটা লিখে নাও এতে, এটা ইন্টু 3%। হ্যাঁ, পিটি 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 গ্রস ইন্টু, 3% কি করে স্যার বুঝতে পারলাম না স্যার, এখানে যে গ্রস আমি সেটা জেরক্সে লিখে দিতে বলছি তো। তুমি তুমি যেটা আছে সেটা করবে, তুমি যেটা আছে সেটা করবে। আর বাকিদেরকে বলছি যেরকম পিএফ গ্রস ইন্টু 5.5% আছে, সেরকম ভাবে পিটিটাও লিখে দাও, 3 গ্রস ইন্টু 3%। হয়েছে? এবারে নেট স্যালারি কি হবে? গ্রস সবগুলো মাইনাস করে দাও, গ্রস থেকে পিএফ মাইনাস করে দাও, পিটিও মাইনাস করে দাও, যেটা বেরোলো সেটা হচ্ছে কি নেট স্যালারি, ঘর নিয়ে যাব। ঠিক আছে? পারবো এটা? পারবো এটা, হ্যাঁ কি না বলো বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার। স্যার এই পিটিটা একটু মানে এখানে জেরক্সে যেটা আছে এইটা করব না, আপনি যে 3% বললেন সেইটাও? তুমি জেরক্সে যেটা আছে সেটা করবে। ঠিক আছে স্যার। আর বাকিদেরকে বলছি, তোমরা যদি পারো জেরক্সে যেরকম আছে সেরকম করবে, আর না পারলে এটা করে দেবে। ঠিক আছে? মৌমিতাও পারবে, কিন্তু আমি জানি মৌমিতা পারবে, সোমদত্তা পারবে, সুপর্ণা পারবে, অনেকে পারবে। যারা পারবে করবে, আর যারা পারবে না করবে না। আমি এইটা শুধু বললাম না, কি বললাম বুঝতে পেরেছ সুস্মিতা? এখানে তো সূত্র দেওয়া নেই, ব্র্যাকেটের সঙ্গে এর সাথ কি? কি কি করতে হবে, কোনটা কি হবে সেটা বলে দিচ্ছি। এই ব্র্যাকেটের সঙ্গে এর কোনো সাথ নেই। আচ্ছা দেখো তো, 25 নাম্বারটা খুলে ফেলা একদম। 25 নাম্বারে যে মার্কশিটটা রয়েছে, টোটাল আর পার্সেন্টেজ আমরা করতে পারবো কিনা এইটুকুন বলো তো শুধু। হ্যাঁ স্যার পারবো। সঙ্গে এইটাও করবে, শুধু যতটা রয়েছে এর উপরে আমরা 3টা জিনিস শিখবো। এরই উপরে 3টা জিনিস করব। কি কি? শর্ট করব, ফিল্টার করব, কন্ডিশনাল ফরম্যাটিং করব। কি কি বললাম? শর্ট, ফিল্টার, কন্ডিশনাল ফরম্যাটিং, 3টা করব। মানে এর পরের ক্লাসে মোটে এই 25 আর 26 এই দুটো করব। 25 আর 26 এই দুটো করব। তার মানে বুঝতে পারছো, এই দুটোতে এক একটা করে ক্লাস চলে যাবে। আচ্ছা, ও অপুদা, প্রেজেন্ট খাতাটা সকাল দাও না, ওর উপর ভিতরে আছে। এটা নেই,